নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে তেজ আশুতোষ বাবুকে সবটা জানায় যে এখানে সার্থক এসেছিল, তাও আবার একজন ব্রাহ্মণের ছদ্মবেশে। এমন একজন ব্রাহ্মণের ছদ্মবেশে যার ভাইয়ের পরিচয় এসেছিল, তার কোনো ভাই নেই, অলরেডি 3জন বোন, তাও তারা দেশের বাড়িতে থাকে। আশুতোষ বাবু শুনে তো খুব অবাক হয়ে যান। এরপরে ভেতরে সবাই মিলে কিন্তু খোঁজ খবর শুরু করে দেয়। ওদিকে ঝিনুককে দেখা যাচ্ছে যে ঝিনুক তো ওই যে 3 মাসের প্রেগনেন্সির কথাটা শুনেছে ওই ঝুমঝুম ঝুম্পা আর কি তার মুখ থেকে। তো এসে বাইরে এসে খুব কাঁদছে যে সমুদ্র, তুমি ভেতর ভেতর মানে ঝুম্পার সাথে সম্পর্ক রেখেছো, সবাইকে এইভাবে মিথ্যে কথা বলে যাচ্ছ, এটা তুমি মোটেও ঠিক করনি। ঠিক তখন মানে পেছন থেকে ঝিনুকের চোখ ধরে নেয় একজন। কে? সেটা হচ্ছে অঙ্কুশ, মানে যার সাথে ঝিনুকের বিয়ে ঠিক হয়েছিল। ঝিনুক 5 বছর ধরে তাকে ঝুলিয়ে রেখেছে যে এই বলে যে আমি আগে নিজের পায়ে দাঁড়িয়ে যাই তারপরে বিয়ে করব। তো সেও বেচারা 5 বছর ধরে অপেক্ষা করে আছে। তো সে এসেছে। ঝিনুক কিন্তু বুঝতে পারিনি, হয়তো ভেবেছে সমুদ্রই। বলছে যে কেন এসছো তুমি, কেন এসছো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি চলে যাও এখান থেকে। এবার যখন ঘুরে তাকাচ্ছে দেখছে অঙ্কুশ। বলে আপনি? বলে হ্যাঁ, এ কি তুমি আমার সাথে কথা বলতে চাও না, রেগে আছো নাকি আমার উপর? বলে না না। বলছে যে ঝিনুক, তুমি যে দেরাদুন থেকে ফিরেছো তুমি তো আমাকে একবারও জানাওনি। আমি 5 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি। তুমি বলেছিলে না যে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ের সিদ্ধান্ত নেবে। এবার ঝিনুক কিছু বলতে যাবে কি, সমুদ্র কিন্তু ঝিনুককে খুঁজতে খুঁজতে বাইরে আসে। তখন সমুদ্রকে দেখিয়ে দেখিয়ে ঝিনুক আবার অঙ্কুশের হাত ধরে বলছে যে আমি আপনাকে বিয়ে করতে চাই। সামনেই যে বিয়ের ডেটটা আছে সেই ডেটে আমাদের বিয়ে হবে। শুনে তো অঙ্কুশবাবু খুব খুশি হয়ে যান, আর সমুদ্র শুনে অবাক হয়ে যায় যে ঝিনুক এটা কি বলছে। এদিকে সুধা, সমুদ্র মানে সুধা, তেজ, আশুতোষবাবু সবাই মিলে কথা বলা বলি করছে আর কি, যে কোনো খোঁজ পেলেন? বলে না, কোনো খোঁজ পাইনি। আশুতোষবাবু তার ফোর্সকে ফোন করছে যে চতুর্দিকে নজর রাখো, কোনো সন্দেহজনক মানুষকে দেখলেই ধরবে তাকে, কারণ এখানে সার্থক ছদ্মবেশে আছে আর কি। তো সবাই মিলে খুঁজছে, আর ওদিকে ঠাম্মিরা তো খুব প্রশংসা করছে সুধার, কারণ সবাই সুধার খুব প্রশংসা করছে। তরিতা বলছে মানে সুধাদি তো এখন সেলিব্রিটি হয়ে গেছে, সবাই সুধাদির খোঁজ করছে তাই বলছে। আর ওদিকে সমুদ্র বলছে ঝিনুক তুমি এটা কি করছো, তুমি ঝোঁকের মাথায় এত বড় সিদ্ধান্ত নেবে না। তখন অঙ্কুশ বলছে সিদ্ধান্ত তো ঝিনুক অনেক আগেই নিয়ে নিয়েছে, আমাদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে, আপনি ওর পেছনে পড়ে আছেন কেন শুধু শুধু? তখন ঝিনুক বলছে অঙ্কুশবাবু আপনি ভেতরে যান, আমি আসছি, আমার ওর সাথে একটু কথা আছে। এবারে অঙ্কুশ ভেতরে চলে যায়। তখন সমুদ্র বলছে ঝিনুক প্লিজ এরকম করো না, আর কটা দিন ওয়েট করে যাও, আমি সত্যি বলছি আমি ঝুম্পাকে ডিভোর্সটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। বলে ছি সমুদ্র ছি, তুমিও তোমার দাদা ভাইয়ের মতো মানে তেজ বসু মল্লিকের মতো এত নীচ মনের? তুমি তুমিও এরকম একজন প্রেগনেন্ট মানে নিজের প্রেগনেন্ট ইয়েকে ওয়াইফকে তুমি ডিভোর্স দেওয়ার কথা বলছো? বলে না, ও আমার সন্তান। বলে তুমি এখন এটাই বলবে যে ও তোমার সন্তান নয়, যেরকমটা তোমার দাদা বলছিল? বলে এটাই সত্যি যে ওটা আমার সন্তান নয়, ও আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে ঝুম্পা, তাই আমাকে একটু বিশ্বাস করো। ঝিনুক বলছে বিশ্বাস মাই ফুট, আমার পরিবার যার সাথে আমার বিয়ে ঠিক করেছে আমি তার সাথেই সুখে থাকবো, আমি তাকেই বিয়ে করব। এই বলে গটগট করে হাঁটতে হাঁটতে ভেতরে চলে যায়। এদিকে তরি বলছে এ কি তোমার দাড়ি কি নকল, মানে দাড়িটা একটু খুলে গেছে। তখন সার্থক বলছে চুপ চুপ, মানে ওর সামনে বসে, তরির সামনে বসে চুপ চুপ, কোনো কথা বলো না। তখন তরি কি করে, কোনো ভয় ডর না পেয়ে একদম দাড়ি টেনে খুলে দেয়। বলে এ কি সার্থক আঙ্কেল তুমি? সার্থক তখন একদম পালায়, বলে এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই বলে তরিও সার্থকের পেছন পেছন দৌড়চ্ছে, কত বড় সাহস। এদিকে তরি ছুটতে ছুটতে এসে কিন্তু তার মাকে বলে মা মা আমি সার্থক আঙ্কেলকে দেখলাম। বলে কি, কোথায়? বলে ওই দিকটাতে। তখন তো আশুতোষ বাবুকে বলাতে আশুতোষ বাবু তার ফোর্সকে অ্যালার্ট করে দেয় যে একজন ব্রাহ্মণের ছদ্মবেশে আছে সার্থক আর কি। তো এরপরে তরিকে আরো ভালো করে জিজ্ঞাসা করে, আচ্ছা তরিমা আমাকে সত্যি করে বলো তো তুমি কি করে সার্থক আঙ্কেলকে খুঁজে পেলে? তখন তরি সবটা বলে, আমি যখন পোলো দাদার সাথে খেলছিলাম তখন সার্থক আঙ্কেল আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর আমি গিয়ে ধরে ফেললাম। তখন সবটা বলে, কি করে দাড়ি টেনে খুলে ফেলেছে সবটা। তখন সুধাবা বলছে তাহলে কি তরিকে টার্গেট করেছিল সার্থক, কি করতে চাইছে ও? আর ওদিকে সার্থক তো ওর বেশভূষা চেঞ্জ করে ফেলেছে, মুখে দাড়িটা থাকলেও মাথায় টুপি পরে ফেলেছে, তারপরে পাঞ্জাবি আর নিচে জিন্স, মানে পুরো বেশভূষা, পুরোহিতের বেশভূষা চেঞ্জ। তো এবার বলছে আর মাত্র 5 মিনিট সুধা, যাই করে নাও না কেন, একটু পরে বোম ধামাকা। বলছে তোমার প্রিয় মেয়ে মানে তরি যে পুতুলকে নিয়ে এত খেলছে পিকলু দাদা করে, বোমটা তার মধ্যেই আছে। আর ওদিকে তো সুধা ভাবছে যে তরির হাতে এই পুতুলটা এলো কোত্থেকে, দিদির পুতুলটা দিয়ে। তারপর আবার ভাবছে তরিকে কি কোনোভাবে টার্গেট করেছিল নাকি, এইসব ভাবতে ভাবতেই তরি আর পোলো লুকোচুরি খেলছে। বলছে আমি এমন জায়গায় লুকোবো না মা, তুমি আমাকে খুঁজেই পাবে না, এই বলে দৌড়ে ছুটে চলে যায়। সুধাও ধরতে পারে না ওকে।
এদিকে সুধা বলছে না, তরিকে চোখের আড়াল করলে চলবে না। সার্থক আমার ও তেজের উপরে প্রতিশোধ নিতে গিয়ে যদি তরির কোনো ক্ষতি করে ফেলে। এবার তো মণ্ডপে দেখা যাচ্ছে জাজেসরাও চলে এসেছে। তাদের মানে ওই ফাইনালে মানে ফার্স্ট কে হয়েছে আর কি, কোন মণ্ডপ সজ্জা, কোন মানে মূর্তি, এটাই অ্যানাউন্স করতে। তো সেই সময় ঝুম্পা বলছে, আমি তো নিজের ইন্ট্রোটাই দিইনি, আই ঝুমঝুম ঝুম্পা। বলছে যে আপনি কে, চিনতে পারলাম না। বলে আমি এই যে আমার সৌম্য বেবির ওয়াইফ। বলে ও আচ্ছা, তো এই মানে সুধাময়ী যে এই যে মূর্তিটা তৈরি করেছে ফুল দিয়ে, আপনার কি এর মধ্যে কোনো হাত আছে? বলতে যাবে কি, তখন সমুদ্র বলছে না না, এতে কারো কোনো ক্রেডিট নেই, যা করেছে আমার বৌদি ভাই নিজে একা হাতে করেছে। তো বলে আসুন না আপনারা আসুন, এই বলে নিয়ে চলে যায়। ঝুম্পার কি রাগ, মানে নিজে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছিল। ওদিকে আশুতোষ বাবু মানে সমুদ্র ইয়ের কাছে এসছে আর কি, তেজের কাছে, বলছে যে শোনো আমি আমার টিমকে বলে দিয়েছি, কিন্তু ওরা কাউকে কিন্তু দেখতে পায়নি। এদিকে ওই সার্থকের কাঁধে যে ঝোলাটা ছিল, সেই ঝোলাটা একটা চেয়ারের মধ্যে রাখা আছে। তো এবার তেজ দেখছে এই ঝোলাটা তো ওর কাঁধে ছিল, কোনো ডেঞ্জারাস কিছু নেই তো এর মধ্যে। আশুতোষ বাবুকে দেখাচ্ছে। আশুতোষ বাবু বলছে দাঁড়ান দাঁড়ান, ওইভাবে হাত দেবেন না। এরপরে ঝোলাটা খুলে দেখতেই কিছু তার, সেলোটেপ, এই টাইপের কিছু জিনিস পায়, এমন কিছু জিনিস যেটা দেখে মানে আশুতোষ বাবু আর কি সন্দেহ করেন যে আমার মনে হচ্ছে এখানে বোম প্ল্যান্ট করা হয়েছে। আই এম নট শিওর, বাট আমার মনে হচ্ছে। তো তেজ তো অবাক হয়ে যায় শুনে। তো বলছে যে কি বলছেন, এখানে এত দর্শনার্থী, পুজো হচ্ছে, জাজেসরা এসেছে, কি করি বলুন তো। বলছে যে কিছু করার নেই, জায়গাটা আমাদেরকে খালি করতে হবে। আর এখন এত লোকজন এখানে, আমরা যদি এখন বলি তাহলে একটা কেওয়ার সৃষ্টি হয়ে যাবে, সব হুড়োহুড়ি লেগে যাবে। সমুদ্র এসছে, সমুদ্র এসে তার দাদাকে টেনশনে দেখে বলছে কি হয়েছে। তখন সেও জানতে পেরে কিন্তু অবাক হয়ে যায়। তেজ বলছে আস্তে কথা বল, জানতে পারলে অসুবিধে হয়ে যাবে, কিন্তু আমরা জায়গাটা খালি করব কি করে, খুব চিন্তা করছে এবার। আর ওদিকে তো মানে সার্থক বলেই যাচ্ছে আর মাত্র কিছুক্ষণ, আর মাত্র কিছুক্ষণ, সুধা তেজ তোমরা তোমাদের মেয়েকে জড়িয়ে শেষবারের মতো হ্যাপি ফ্যামিলি খেলে নাও, মানে এরকম একটা কথা বলছে আর কি। বলছে কারণ তোমরা বোমটাও খুঁজে পাবে না, আর রিফিউজও করতে পারবে না, কারণ হাতে আর মাত্র 4 মিনিট। এবার আশুতোষ বেরিয়েছে বোম স্কটকে মানে ডাকার জন্য, পুলিশ টিমকে বলছে। সার্থক শোনে। তখন সার্থক আড়াল থেকে বলছে ও জামাইবাবু কিচ্ছু করতে পারবেন না, তোমার পুলিশ টিমও আজকে কিচ্ছু করতে পারবে না। এখানে মানুষ যদি জানতে পারে না এখানে বোম প্ল্যান্ট করা হয়েছে, তাহলে ওদের মধ্যে কেওয়ার সৃষ্টি হবে, আর সব পালাতে গিয়ে হুটোপাটিতে পায়ের তলে পদপিষ্ট হয়ে মরবে, আর না হলে বোমে মরবে, যে কোনো একটা কিন্তু মরবে, এটা নিশ্চিত। আর সব থেকে বড় কথা, বোমটা এক্স্যাক্টলি কোথায় আছে সেটা কেউ জানতেই পারবে না। এদিকে তো ঝুম্পা গায়ে পড়ে এসছে এবার ঠাম্মিদের কাছে। তো তেজের মা, মেজমা বলছে এই তুমি যেতে পারছো না, তুমি কেন আমাদের ছেলেটার ঘাড়ে চেপে ওর জীবনটা নষ্ট করছো, হ্যাঁ তোমার লজ্জা করছে না? বলছে দেখুন এখানে বড় বউ মেজ বউ সবাই আছে, আর আমি ছোট বউ হিসেবে থাকবো না? তরিতা বলছে শোনো আমরা বসু মল্লিক পরিবারের বউ, হ্যাঁ তুমি নও। তো ওকে তো যাওয়ার জন্য দূর দূর করছে। তখন মেচকা এসে বলছে এই ওরকম করছো কেন, মেয়েটা তো সংসারই করতে চাইছে হালকা সমুদ্রের সাথে, সমুদ্রই তো অন্যের ভূত চেপে আছে ওর ঘাড়ে। তখন ঠাম্মি বলছে তুমি বরাবরই না একটা ভুল মানুষকে সাপোর্ট করে এসছো, আর ভালো মানুষের প্রতি অভিযোগ করে এসছো। এই ঠক জোচ্চর লোভী মেয়েটাকে তোমার ভালো বলে মনে হয়? সমুদ্র দাদুভাই জীবনটা তো একেবারে শেষ করে দিয়েছো, আর কি চাইছো তুমি? মেচকা চুপ করে আছে। তখন কিছু বলতে গেলে তার মেয়ে বলছে রেশমি থাক না বাবা, আর এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করো না, সবাই জানে যে তুমি দাদাভাইয়ের সাথে কি করেছো, ঠিক আছে? সুতরাং ওইদিকে ইয়েরা বলছে জোসনা, বরঞ্চ তুমি এক কাজ করতে পারো, ঠাকুরের সামনে দাঁড়িয়ে মন থেকে ক্ষমা চাইতে পারো। তো মিচকা তো ওখান থেকে চলে যায়। তখন ঝুম্পা তার পেছন পেছন গিয়ে বলছে শুনুন, আমাকে আর আপনাকে না কেউ পছন্দ করে না, বুঝতে পারলেন? তো আমাদেরকে কিছু একটা করতে হবে। বলে কি? বলে আপনাকে মানে আমি যে টাকাটা দাবি করেছি সেটা আপনাকে আমাকে পাইয়ে দিতে হবে, না হলে আমি এটা সবাইকে বলে দেবো যে আমার বাবার সাথে আপনার কি ডিল হয়েছিল, আর কেন আপনি সমুবাবুর সাথে আমার বিয়েটা দিয়েছিলেন। ব্যাস, মেচকা ভয় পেয়ে চুপ করে যায়। এবার সুধা কিন্তু তরিকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। পিকলু এসে বলছে মামি দেখো না, কোথাও খুঁজে পাচ্ছি না, তো কোথায় যে গেল। এবার বলছে কতবার বলেছি মেয়েটাকে এদিক ওদিক না যেতে, তাও মেয়েটা কোনো কথা শোনে না। ঝিনুক এসে অঙ্কুশের কথা বলতে গেলে বলে ওসব কথা পরে শুনবো, তরিকে খুঁজে পাচ্ছি না। ঝিনুক বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি দাঁড়া। তখন বিজিত বলছে এত চিন্তা করছিস কেন, মাইকে অ্যানাউন্স করে দে, কেউ দেখতে পেলে নিয়ে আসবে। বলে না না মাইকে বলতে হবে না, সবাই চিন্তা করবে। তো কেয়া বলছে এখানেই কোথাও খেলছে হয়তো বাচ্চা, আমি ইচ্ছে করে লুকিয়ে আছে যাতে খুঁজে না পাই। আর তরি তো সেই গজাননের পেছনে গিয়ে লুকিয়েছে যাতে ওকে খুঁজেই না পায়। আর বলছে আমি কত ভালো লুকোচুরি খেলি, পিকলু দাদা পুতুলটাকে বলছে দেখো আমাকে কেউ খুঁজে পাবে না। এবার কিছুক্ষণ পর মানে পোলো এসে বলে দেয় যে ওই দেখো ওখানে লুকিয়ে আছে, ও খুঁজে পেয়ে যায়। তখন সুধা সেখানে যায়, গিয়ে বলছে এ কি তরি, তুমি এখানে কি করছো? তরি বলছে এ বাবা তুমি খুঁজে পেয়ে গেলে, আমি তো হেরে গেলাম। বলছে তুমি সত্যি করে বলো তো এই পিকলু দাদাকে তুমি কোথায় পেয়েছো? বলে ওই যে মূর্তির পেছনে পেয়েছি। তো জ্যোৎস্নাকে জিজ্ঞাসা করে, পোলোকে জিজ্ঞাসা করে, কেউ কিন্তু পুতুলটা আনেনি। জ্যোৎস্না বলছে আমি তো ঘরে রেখে এসেছিলাম। এবার তো সবাই মিলে তরিকে বিভিন্নভাবে প্রশ্ন করছে আর কি, তরিও ফটর ফটর করে উত্তর দিচ্ছে।
আর ওদিকে তেজ, আশুতোষ, সমুদ্র সবাই কিন্তু এদিক ওদিক খুঁজছে যে কোনো সন্দেহজনক কোনো জিনিস দেখলেই তারা সেটাকে নিয়ে ব্যবস্থা করবে একটা আর কি। আর এদিকে ঠাম্মি, মেজমা তো মানে তেজের মা সবাই মিলে গজাননের কাছে প্রার্থনা করছে যাতে তাদের পুরো পরিবারের উপরে কোনো বিপদ না আসে। তিনি যেমন সবসময় তাদের উপরে আশীর্বাদের হাত রেখেছেন সেরকমই যাতে উনি ওই পরিবারকে রক্ষা করেন তাই বলছে। এবার দেখা যাচ্ছে আশুতোষ বাবুরা কিন্তু সবাইকে এক সাইড করে দিচ্ছে, মণ্ডপ থেকে একটু দূরে যেতে বলছে। সবার মনে প্রশ্ন যাচ্ছে কেন, কি হয়েছে? বলে আমরা আগে বুঝি কি হয়েছে না হয়েছে, পরে বলবো তোমাদেরকে, এখন যাও সাইড হও। তো এদিকে ঝুম্পা আবার ইশিকার কাছে গিয়ে বলছে কি ব্যাপার বলো তো, সবার টেনশনের মধ্যে মুখটা হোয়াইট হোয়াইট হয়ে গেছে। বলছে আমার কিছু জানার কোনো ইচ্ছে নেই, কেউ যখন আমার ব্যাপারে কিছু ভাবে না আমার কোনো ইন্টারেস্ট নেই কারো ব্যাপারে কিছু ভাবার। ইশিকা বলছে আরে না না আমি টেনশন নিতে বলছি না, একটু দেখো না নিশ্চয়ই কিছু একটা হাইড করছে ওরা আমাদের থেকে, জানো তো। আর এদিকে সুধা কিন্তু আবারও তরিকে এক সাইডে নিয়ে গিয়ে বারবার করে প্রশ্ন করছে বলো এটা তুমি কোথা থেকে পেলে। তখন বলে যে সার্থক আঙ্কেল আমাকে বলেছিল যে মূর্তির পেছনে পোলো দাদা আছে, গিয়ে দেখি এই পুতুলটা। তো এবার তো জ্যোৎস্না বলছে সার্থক মানে ও তো লকআপে আছে, বলে না ও লকআপ থেকে ছাড়া পেয়ে গেছে। ঝিনুকরাও শুনে অবাক হয়। তখন কিছুক্ষণের মধ্যে পুতুলটা টিকটিক করতে শুরু করে দেয়। বলে দেখো মাম্মাম, পুতুলটা কানে নিয়ে ডক্টর আঙ্কেল যেরকম স্টেথো দিয়ে আমার হার্টবিট চেক করে না, আমি পোলো দাদার হার্টবিট শুনতে পাচ্ছি। বলে কি? তখন পুতুলটা হাতে নিয়ে পুতুলটা জামা উঠিয়ে দেখছে বম। ব্যাস, সুধা তো একদম অবাক হয়ে যায়, চোখ বড় বড় করে তাকায়, এ কি অবস্থা। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। তো আগামী দিনের পর্বের অপেক্ষায় তো সবাই থাকবে নিশ্চয় যে কি হলো। তো দেখতে ভুলবে না। আমাদের সাথে জুড়ে থাকতে হলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই মানে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের পর্ব কেমন লাগলো, মানে পর্বের রিভিউ, সেটা জানাতে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হবে আগামীকালকে পর্বের বিস্তারিত দেখতে। কোথায় চোখ রাখতে হবে? স্টার জলসার পর্দায়। তো সবাই ভালো থেকো, টাটা।